গালফ অঞ্চলের শান্তি ফেরাতে ইরান সংকট নিরসনে আলোচনা অব্যাহত রাখার আহ্বান ক্রেমলিনের। ইউরোপ ব্রাজিল বাণিজ্যিক সহযোগিতা জোরদারে একমত। 1 মে থেকে কার্যকর হবে ঐতিহাসিক মার্কোসুর মুক্ত বাণিজ্য চুক্তি। পদত্যাগের জোরালো দাবির মুখে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অভাব বিকল্প নেতৃত্বের বলছেন লন্ডনের বাসিন্দারা। স্পেনে অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া শুরু। লক্ষ্য তরুণ অভিবাসীদের শ্রমশক্তিতে কাজে লাগানো। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছে আমি আব্দুল আল মামুন। গালফ অঞ্চলের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত নাজুক ও অনিশ্চিত উল্লেখ করে ইরান সংকট নিরসনে আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ক্রেমলিন। সোমবার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, কোনো ধরনের সামরিক সংঘাত এড়ানোই এখন প্রধান লক্ষ্য। তিনি সতর্ক করে বলেন, সংঘাত বাড়লে তার নেতিবাচক প্রভাব কেবল মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতির উপর পড়বে। পেসকভ পরিষ্কার করেছেন, রাশিয়া বর্তমানে এই আলোচনায় সরাসরি কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে না। তবে শান্তি প্রতিষ্ঠা এবং একটি টেকসই চুক্তিতে পৌঁছাতে ক্রেমলিন যে কোনো ধরনের প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত। সংকটের শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমেই বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষা সম্ভব বলে মনে করে মস্কো। গালফ অঞ্চলের পরিস্থিতি বর্তমানে বেশ ভঙ্গুর এবং অনিশ্চিত। আমরা আশা করি আলোচনার প্রক্রিয়া সচল থাকবে এবং পরিস্থিতির আর অবনতি ঘটবে না। রাশিয়া সরাসরি মধ্যস্থতাকারী না হলেও একটি শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আমরা যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছি। বিশ্বের বৃহত্তম শিল্প মেলা হ্যানোভার ইন্ডাস্ট্রি ফেয়ারের উদ্বোধনী মঞ্চে সোমবার এক নতুন বাণিজ্যিক সম্পর্কের সূচনা হয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ এবং সফররত ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ইউরোপ ও সাউথ আমেরিকার বৃহৎ অর্থনীতির মধ্যে অংশীদারিত্ব আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। দীর্ঘ 25 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী 1 মে থেকে কার্যকর হতে যাওয়া ঐতিহাসিক মার্কোসুর মুক্ত বাণিজ্য চুক্তিকে বর্তমান সময়ের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখছেন এই দুই নেতা। জার্মানির হ্যানোভারে আজ প্রযুক্তির মেলবন্ধন। সোমবার অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম শিল্প মেলা হ্যানোভার ইন্ডাস্ট্রি ফেয়ারে এবারের অংশীদার ব্রাজিল। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে। দুই নেতার লক্ষ্য একটাই, জার্মানি ও ব্রাজিলের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ করা। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে আলোচনার টেবিলে থাকা মার্কোসুর চুক্তি অবশেষে আলোর মুখ দেখছে। চ্যান্সেলর মার্চ ঘোষণা দিয়েছেন 1 মে থেকে এটি কার্যকর হবে, যা বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য এলাকা হিসেবে পরিচিতি পাবে। এটি আমাদের বর্তমান সময়ের অস্থিরতার বিরুদ্ধে সবচেয়ে কঠিন পদক্ষেপ। 25 বছর পর এই চুক্তি কার্যকর হচ্ছে। এটি ইউরোপের 450 মিলিয়ন এবং সাউথ আমেরিকার 300 মিলিয়ন মানুষকে নিয়ে বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য এলাকা গড়ে তুলবে। প্রেসিডেন্ট লুলা দা সিলভা ব্রাজিলকে কাঁচামাল ও প্রযুক্তির এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তুলে ধরেন। তিনি বিশ্বাস করেন, এই অংশীদারিত্ব কেবল বর্তমান সংকট নয়, বরং দুই দেশের জনগণের জন্য ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনার দুয়ার খুলে দেবে। আমরা গ্লোবাল সাউথের একটি দেশ ইউরোপের সাথে, বিশেষ করে জার্মানির সাথে অংশীদারিত্ব বাড়াতে আমরা অত্যন্ত আগ্রহী। আমাদের এই সম্পর্ক এখন আগের চেয়ে বেশি দক্ষ ও উৎপাদনশীল, যা জার্মানি ও ব্রাজিল উভয় দেশের মানুষের জন্যই নতুন দিগন্ত উন্মোচন করবে। এই মেলার প্রদর্শনীতে ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা ও হিউম্যানয়েড রোবটের আধিপত্য। সিগন্যাল ও প্রযুক্তির সমন্বয়ে ইন্ডাস্ট্রি 4.0 এর পথে দুই দেশই একে অপরকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। যদিও বিশ্ব রাজনীতিতে ইউক্রেন যুদ্ধের প্রভাব ও ভূরাজনৈতিক অস্থিরতা এখনও বিদ্যমান, তবুও অর্থনৈতিক এই নতুন দিগন্ত ইউরোপের বাজারে নতুন করে প্রাণ সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এখন তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে। আমেরিকায় বিতর্কিত রাজনীতিক পিটার ম্যান্ডেলসনকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার জেরে উত্তাল পার্লামেন্ট। অভিযোগ উঠেছে, ম্যান্ডেলসন নিরাপত্তা পরীক্ষায় বা ভেটিংয়ে ব্যর্থ হলেও তা উপেক্ষা করা হয়েছে। অন্যদিকে দরজায় কড়া নাড়ছে 7 মের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয় নির্বাচন।
এই সংকটে লন্ডনের সাধারণ মানুষ যেমন বিভক্ত, তেমনি প্রশ্ন উঠছে স্টারমারের মিত্রদের ভূমিকা নিয়েও। সংকটের শুরু ২০২৫ সালের সেপ্টেম্বরে, যখন জেফ্রি এপস্টিনের সাথে সখ্যতার দায়ে আমেরিকায় নিযুক্ত রাষ্ট্রদূত ম্যান্ডেলসনকে বরখাস্ত করা হয়। তবে সম্প্রতি গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। দেখা গেছে নিয়োগের আগেই ফরেন অফিস ম্যান্ডেলসনের নিরাপত্তা ছাড়পত্র নাকচ করেছিল, কিন্তু প্রধানমন্ত্রী তা জানতেন না বলে দাবি করছেন। এই ঘটনা স্টারমারের রাজনৈতিক বিচার বুদ্ধি এবং সততা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। লন্ডনের রাজপথে ব্যস্ত মানুষের ভিড় থাকলেও সবার আলোচনায় এখন ডাউনিং স্ট্রিটের রাজনৈতিক সংকট। মানুষের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। বিরোধী দলগুলো থেকে এখন জোরালো হচ্ছে স্টারমারের পদত্যাগের দাবি। কনজারভেটিভ এবং লিবারেল ডেমোক্র্যাটরা বলছে পার্লামেন্টকে ভুল তথ্য দিয়ে প্রধানমন্ত্রী নিজের নৈতিক অবস্থান হারিয়েছেন। তবে এই সংকটের মুখেও অনেকে মনে করছেন তিনি এই দফায় অফিসের দায়িত্বে থেকে যাবেন। I think he probably will survive. Obviously don't know all of the details. There might be some things that come out of it that we don't yet know, but I think that he's probably going to carry on for now, and I'll expect him to continue as Prime Minister. এই বিতর্কের মাঝে আগামী ৭ মে ব্রিটেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় ও আঞ্চলিক নির্বাচন। ইংল্যান্ডের ১৩০টিরও বেশি কাউন্সিলের প্রায় ৫,০০০ আসনের এই ভোটই বলে দেবে সরকারের উপর মানুষের আস্থা কতটুকু। লন্ডনের সবকটি এলাকার পাশাপাশি স্কটল্যান্ড ও ওয়েলসেও চলবে ভোট গ্রহণ। জনমত জরিপ বলছে ম্যান্ডেলসন কেলেঙ্কারির প্রভাব সরাসরি পড়তে পারে ব্যালটে। I think he's doing quite terribly, but I do think that because of the parliamentary system we have, he will last until the next general election. No matter how unpopular he is after the locals as well, when Labour are going to get probably a big thrashing, I think Keir Starmer's going to remain in place. দলের ভেতর থেকে পদত্যাগের সুর উঠলেও স্টারমারের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তার সিনিয়র মন্ত্রী মিত্ররা। ডেপুটি প্রধানমন্ত্রী ডেভিড ল্যামি এবং টেকনোলজি সেক্রেটারি লিজ কেন্ডল দাবি করেছেন প্রধানমন্ত্রীকে নিরাপত্তা ছাড়পত্রের বিষয়ে অন্ধকারে রাখা হয়েছিল। তাদের মতে এই সংকটের চেয়ে বিশ্বব্যাপী অস্থিরতার এই সময়ে নেতৃত্ব পরিবর্তন বেশি ঝুঁকিপূর্ণ হবে। সাধারণ মানুষের বড় একটি অংশ মনে করছেন এই মুহূর্তে স্টারমারের স্থলাভিষিক্ত হওয়ার মতো যোগ্য কোনো বিকল্প নেই বলেই তিনি হয়তো টিকে যাবেন। I think he will survive because I don't think there's a better choice right now. And why don't you think there's a better choice? Because there's no good candidate as a replacement for him, so the Labour will disappear into a mess if it fights over a new leader. ৭ মের ফলাফলই বলে দেবে স্টারমার কি ডাউনিং স্ট্রিটে তার আধিপত্য ধরে রাখতে পারবেন, নাকি ম্যান্ডেলসন বিতর্কের জেরে শেষ হবে তার প্রধানমন্ত্রিত্ব। পদত্যাগের জোরালো দাবির মুখে বিকল্পহীনতার এই যুক্তি হয়তো ডাউনিং স্ট্রিটে কিয়ার স্টারমারের সময়কালকে কিছুটা দীর্ঘ করতে পারে। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। ইউরোপের অন্যান্য দেশের অভিবাসন বিরোধী কঠোর অবস্থানের বিপরীতে গিয়ে স্পেনের সরকার গ্রহণ করেছে এক ব্যতিক্রমী উদ্যোগ। স্পেনে বসবাসরত অনিবন্ধিত অভিবাসীদের বৈধতা দিতে দেশ জুড়ে সোমবার থেকে শুরু হয় সশরীরে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া। গত বৃহস্পতিবার ডিজিটাল সাবমিশনের পর প্রক্রিয়া শুরুর প্রথম দিনেই সরকারি দপ্তরগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের এই ম্যাস অ্যামনেস্টি বা গণক্ষমার মূল লক্ষ্য হল স্পেনের বয়স্ক জনসংখ্যার বিপরীতে তরুণ অভিবাসীদের শ্রমশক্তিকে কাজে লাগানো। স্পেনের কাতালান শহর এল হসপিটালের ডিলিব্রেগাটে সোমবার সকাল থেকেই হাজারো মানুষের ভিড়। সবার হাতেই বৈধ হওয়ার প্রয়োজনীয় কাগজপত্র, নাগরিক নিবন্ধনের সনদ ও অক্ষমতার সনদের জন্য আবেদন জমা দিতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে অভিবাসীদের। সরকার প্রক্রিয়াটিকে সহজ করার প্রতিশ্রুতি দিলেও আলমেরিয়ার মতো শহরে পরিস্থিতি কিছুটা ভিন্ন, যেখানে রাত মধ্যরাত থেকেই লাইনে দাঁড়িয়েছেন অনেকেরই শিক্ষাগত যোগ্যতা না থাকায় বা সরকারি নিয়ম সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় তারা দাপ্তরিক জটিলতায় পড়ছেন। আমি রাত 1টায় এখানে এসেছি। সবচেয়ে হতাশাজনক বিষয় হলো এই দীর্ঘ অপেক্ষা এবং লাইনের শৃঙ্খলা বজায় না থাকা। অথচ আমাদের সবার লক্ষ্য একটাই, বৈধ কাগজপত্র পাওয়া। স্পেনের এই উদ্যোগকে ইউরোপিয়ান অন্যান্য সরকারগুলোর অভিবাসন বিরোধী ধারার উল্টো পথে যাত্রা হিসেবে দেখা হচ্ছে। পরিসংখ্যান বলছে 2019 সালের পর থেকে স্পেনে নতুন সৃষ্ট চাকরির 3/4 পূরণ করেছেন অভিবাসীরা। শুধু তাই নয়, 2022 সাল থেকে স্পেনের মোট অর্থনৈতিক প্রবৃদ্ধির 47% এসেছে এই অভিবাসীদের হাত ধরে। এখানে আসা অনেকেরই প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তারা জানেন না ঠিক
কোন কাগজগুলো সাথে আনতে হবে। এই দাপ্তরিক অভিজ্ঞতাই তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। En el colegio, ese problema que tenemos. এই চাপ সামলাতে স্পেন সরকার 54টি অভিবাসন অফিসের মধ্যে মাত্র 5টিতে সরাসরি আবেদন নিচ্ছে। বাকি আবেদনগুলো পোস্ট অফিস, সোশ্যাল সিকিউরিটি অফিস ও বিভিন্ন এনজিওর মাধ্যমে বন্টন করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে সিস্টেমের উপর চাপ কমানোর চেষ্টা করা হচ্ছে। যেখানে আমেরিকা বা অন্যান্য দেশের অভিবাসন নীতি দিন দিন কঠোর হচ্ছে, সেখানে স্পেন তার বয়স্ক জনসংখ্যার ভারসাম্য ফেরাতে অভিবাসীদের ওপরই ভরসা রাখছে। সংশ্লিষ্টদের ধারণা, এই গণবৈধকরণ প্রক্রিয়া গতিশীল করতে পারে স্পেনের অর্থনীতিকে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এবং এর এআই চ্যাটবট গ্রোগ সংক্রান্ত এক তদন্তের অংশ হিসেবে ইলন মাস্ককে তলব করেছে ফ্রান্সের প্রসিকিউটররা। সোমবার তার প্যারিসে হাজির হওয়ার কথা থাকলেও তিনি এই নির্দেশ মানবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এই তদন্তের মূলে রয়েছে অনুমতি ছাড়া তথ্য ব্যবহারের অভিযোগ। পরবর্তীতে এর সাথে শিশু পর্নোগ্রাফি ছড়ানো এবং ড্রগ ব্যবহার করে আপত্তিকর ডিপফেক তৈরির মতো গুরুতর বিষয়গুলো যুক্ত করা হয়। মাস্ক এই তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার বিচার বিভাগ এই তদন্তে ফ্রান্সকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে ফ্রেঞ্চ কর্তৃপক্ষ তাদের বিচার বিভাগের স্বাধীনতার কথা পুনর্ব্যক্ত করে তদন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।